সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ায়নি ইসি, তাই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই শেষ হলো মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেবার প্রক্রিয়া। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। রাজধানী সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের বিভিন্ন জেলা উপজেলা রিটার্নিং কার্যালয়ে চলে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেবার কাজ। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সরব আহমেদ চৌধুরী জানান, প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। উনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন, এইটাও একটা বিষয়। এবং 17তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা, তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ছিল প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী 1 আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর 3 আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 11 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনাজপুর 6 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী। কুমিল্লা 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনোনয়নপত্র দাখিল করেছেন নরসিংদী 2 আসনে। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ইচ্ছা মতো ভোট দিতে পারবে
এবং জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জনবিরোধী কোনো কাজ হবে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল, যেটি উদারপন্থী রাজনৈতিক দল। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তিনি। কুমিল্লা ১১ আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসনে মনোনয়নপত্র জমা দেন। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন পঞ্চগড় ১ আসনে। বাংলাদেশের রাজনীতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সুন্দর একটা আবহাওয়া আমরা দেখতে চাই, তার একটা পরিবেশ এখন পর্যন্ত রংপুরে বিদ্যমান আছে। আগামীর বাংলাদেশে আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে। এছাড়া মনোনয়নপত্র জমা দিতে বিভিন্ন জেলায় দিনভর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। জারিন অর্নি, যমুনা নিউজ। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৩:৩০টার দিকে তার গাড়িবহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর ১২টা ৩৫ থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারেক রহমানের দলীয় কার্যালয়ে আসাকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। স্লোগানে মুখরিত পল্টনের বিএনপি কার্যালয়ের এলাকা। এই আন্দোলন সংগ্রাম কিভাবে পরিচালিত হয়েছে সেটি আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে আছেন। সবুজ, নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে? শাওন, এটি নির্দিষ্ট কোনো আগে থেকে ঠিক করা কোনো কর্মসূচি নয়। হঠাৎ করে তিনি আজকে দুপুরের পর নয়াপল্টনের যে কার্যালয়, সেই কার্যালয়টি আসবেন ঠিক করেন এবং ঠিক গুলশানের এভিনিউর যে বাসা, সেই বাসা থেকে বের হওয়ার পর ঠিক 4টার সময় এখানে এসে পৌঁছান এবং এখন পর্যন্ত তিনি নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং মূলত কার্যালয়টি পরিদর্শনের উদ্দেশ্যেই তিনি এখানে এসেছেন। গতকালকে যেহেতু গুলশানের যে কার্যালয়টি রয়েছে সেই গুলশান কার্যালয়ে গিয়েছিলেন এবং তারই অংশ হিসাবে এই প্রধান যে কার্যালয়টি বিএনপির, সেই কার্যালয়টিতে এসেছেন এবং এই কার্যালয়টি দীর্ঘ 17 বছর ধরে মূলত আওয়ামী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সূতিকাগার বলা হয়ে থাকে। এখান থেকে মূলত যখন আওয়ামী লীগের দমন নিপীড়ন চলে, সেই দমন নিপীড়নের বিরুদ্ধে নেতাকর্মীরা এই জায়গা থেকে এই আন্দোলনের যে নেতৃত্ব, সেই আন্দোলন সংগ্রাম এখান থেকে মূলত গত 17 বছর ধরে চলেছে। সেই হিসাবে এই অফিসটিকে ঘিরে তারেক রহমানের যেমন আবেগ রয়েছে, নেতাকর্মীরাও দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং তাকে ঘিরে নেতাকর্মীদের বেশ কয়েকদিন ধরে যে রকম উচ্ছ্বাস দেখছি, আজকেও কিন্তু একই রকম উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তিনি এখানে 2 ঘন্টা ধরে অবস্থান করছেন এবং নেতাকর্মীরাও এই পুরো এলাকাটি জুড়ে আসলে অবস্থান নিয়ে তাকে ঘিরে তার নামে স্লোগান দিচ্ছেন এবং
আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে যেহেতু গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যতটুকু দেখতে পাচ্ছিলাম দোতলায় তার জন্য যে আলাদা একটি রুম করা হয়েছে, সেই রুমটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দোতলায় রং করে সেখানে বেলকনি একটি করা হয়েছে এবং বেলকনির পাশে কাচের গ্লাস দিয়ে সেখানে তিনি যেই রুমটিতে মূলত বসবেন সেই রুমটি এখান থেকে দেখা যাচ্ছে। সেখানে মূলত দীর্ঘক্ষণ ধরে তিনি আলাপ করছেন নেতাকর্মীদের সঙ্গে এবং এখানে কিছুক্ষণ আগে তিনি মাগরিবের যে নামাজ সেই নামাজও আদায় করেছেন এবং এর পাশাপাশি তিনতলায় বিএনপির কার্যালয় রয়েছে, তার উপরে স্বেচ্ছাসেবক দল সহ মূলত মহিলা দলের কার্যালয় রয়েছে, সেই অফিসগুলো পরিদর্শন করেছেন। পঞ্চম তলায় মূলত জিয়া স্মৃতি পাঠাগার রয়েছে, সেই পাঠাগারটি তিনি পরিদর্শন করছেন এবং নামার সময় নিচতলায় একেবারে এই ভবনটির পাঁচতলা যে ভবনটি, এই ভবনটির নিচতলায় ছাত্রদল এবং যুবদলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলো তিনি হয়তো আমরা যতটুক বুঝতে পারছি হয়তো তিনি আর অল্পক্ষণের মধ্যে নিচে নামবেন, নিচে নেমে ছাত্রদল এবং যুবদলের যে কার্যালয় সেই কার্যালয় পরিদর্শন করবেন। তারপরে তিনি এখান থেকে বের হয়ে আবারও গুলশানের দিকেও যেতে পারেন। এভার কেয়ারের যেখানে তার মা দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সেই কার্যালয়টিও এভার কেয়ারে তার মাকেও হয়তো তিনি দেখার জন্য যেতে পারেন, সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছেন যে পর্দাটি যেই রুমে তিনি এতক্ষণ ধরে ছিলেন সেই পর্দাটি বন্ধ করে দেয়া হলো এই মুহূর্তে এবং আমরা যতটুকু বুঝতে পারছি যে তিনি হয়তো খুব অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে নামবেন এবং নেমে তিনি এখান থেকে বের হবেন এবং এখানে যেহেতু প্রত্যেকটি অঙ্গ সংগঠন অর্থাৎ বিএনপির পাশাপাশি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যেহেতু তাদের কার্যালয় পরিদর্শন করেছেন, তাদের শীর্ষ নেতৃবৃন্দও এখানে রয়েছেন এবং যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে একটি প্রস্তুতি রয়েছে। দীর্ঘদিন পর তিনি ভার্চুয়ালি নেতৃত্ব দিয়েছেন দলকে, অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছেন। এখন মূলত সরাসরি এই নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন, সেইটি আসলে ইঙ্গিত করা যায় যে নেতৃবৃন্দ যেহেতু এখানে রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের আগামী নির্বাচন ঘিরে যে তাদেরকে যে নির্দেশনা, সেই নির্দেশনা হয়তো তিনি এই কার্যালয়ে যেহেতু দীর্ঘ 2 ঘন্টা ধরে তিনি এখানে অবস্থান করছেন সেই নির্দেশনাগুলো হয়তো দিয়েছেন। সাংগঠনিক কাঠামো যেন আরো গতিশীল করা যায় সেই নির্দেশনা হয়তো তিনি এখানে অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে ঘণ্টাখানেক অবস্থান করে ফিরে যান বাসায়। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই, তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রাজনীতিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দুজনের জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, তবে সেটি নেই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জিয়ারা। সকালে প্রার্থী হওয়ার শর্ত পূরণে খিলগাঁওয়ে তাসনিম জিয়ারা গণস্বাক্ষর সংগ্রহ চলাকালে এই আহ্বান জানান। বলেন নতুন ধারার রাজনীতির জন্য কাজ করে যাবেন। তিনি বলেন অন্য কোনো দলে নয়, স্বতন্ত্র হয়ে লড়বেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বতন্ত্র হয়ে রাজনীতি করলে রাজনীতি শেষ হয়ে যাবে সেটা মনে করেন না ডাক্তার তাসনিম জিয়ারা। এ সময় নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, তবে আশা করেন স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী সবার জন্য নিরাপদভাবে সুষ্ঠু নির্বাচন হবে। এ সময় স্বতন্ত্র প্রার্থীদের যে 1% সমর্থন প্রয়োজন সেটি নিয়েও সমালোচনা করেন ডাক্তার তাসনিম জিয়ারা। রাজনীতিতে তো দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দুইজনের জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড কেন নাই, লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সেটা আমাদের চিন্তা করতে হবে। স্পেশালি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিরাপত্তা নিয়ে কনসার্ন আছে, কিন্তু আমরা আশা করব যে দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সকলের জন্যই একদম নিরাপদভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জে d'Affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, শ্রম সংস্কার, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারিও দেন তিনি। মার্কিন চার্জে d'Affaires অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কারকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে বলেন, এটি বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। রোহিঙ্গা মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টিও আসে আলোচনায়। পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু পুরো দেশ। গত কয়েকদিনের মতো আজ দিনভর নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ জুড়ে এই শীতের তীব্রতা আরও 2-3 দিন থাকবে। মূলত সূর্য ঢাকা ঘন কুয়াশার কারণেই এমন শীত। মধ্য দুপুরেও কুয়াশা, রাজধানীতে দৃষ্টি ঝাপসা করে দেয় এমন শীতল আবরণ দিনভর। সকালে ঢাকার তাপমাত্রা যখন 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তখন শীতে কাবু নগরবাসী। বিশেষ করে ছিন্নমূল মানুষ পড়েন বেশ বিপাকে। মন চায় লেপ মুড়িয়ে বিছানায় পড়ে থাকতে, কিন্তু পেটের তাগিদে তা কি আর সম্ভব? তাই রিক্সা চালাতে চালাতেই শ্রমজীবী আউয়াল খুঁজছেন আগুন পোহানোর জায়গা। পেয়েও গেলেন তিনি। সূর্যের কোনো আলো নাই, এই জন্য বাতাসে ঠান্ডায় আমরা মনে করেন যে হ্যাম হয়ে যাচ্ছে। এই যে গাড়ি চালাইতে চালাইতে আঙ্গুল মনে করেন যে বাঁকা হয়ে যায়। তাও তো গাড়ি চালানো লাগতেছে, কি করবো, পেটের দায় না চলালে হয় না, বউ পোলাপান আছে। ধনী গরিব সবার মাঝেই শীত আসে সমানে সমান, কিন্তু ঠান্ডার নিদারুণ প্রভাব কেবল নিম্ন আয়ের মানুষের বেলায়। অধিকাংশরই কাটে শীতবস্ত্রহীন কষ্টের পৌষ মাঘ। শীতের কোনো পোশাক কিংবা কোনো কম্বল কাউরে এখনো পর্যন্ত দিতে দেখি নাই। যারা বিত্তবান ব্যক্তিরা আছে তারা যদি এরকম অসহায় রিক্সা চালক এবং পথে যারা বসবাস করে তাদেরকে এরকম একটু শীত বস্ত্র বিতরণ করতো, তাহলে তারা শীতটা নিবারণ করতে পারত। শীতজনিত রোগে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু রোগী বেড়েছে রাজধানীতে। শ্যামলীর বাংলাদেশ ও শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর এমন চাপ সকাল সন্ধ্যা। ডাক্তার দেখাইছি, হ্যাঁ, পরীক্ষা করে সুই টুই দিয়ে সবকিছু দিয়ে মেডিকেল ভর্তি করেন। কাউন্টারে পাঠাইছে, হ্যাঁ, ভর্তি করে 3 দিন ভর্তি করতে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌযান চলাচলেও। খুব ঠান্ডা, হাতে কাজ করতেছে না, গাড়ি চালান যাচ্ছে না, ঠিক আছে। খুব প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না, লোকের মাঠে একটা লোক নাই, কৃষক নাই, বড় দুর্ভোগে আছে সব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশার কারণে যে ঠান্ডা, শৈত্যপ্রবাহের চেয়েও তা বেশি হওয়ার আশঙ্কা। সেই হিসেবে মঙ্গলবার সূর্যের দেখা না মিললে দেশের গড় তাপমাত্রা আরও কমবে খানিকটা। গতকালকে ডেনসিটি যেটা ছিল, আজকে আরও ডেনসিটি ঘন কুয়াশা বৃদ্ধি পেয়েছে, এবং এটা হয়তো আগামী আরও 48 থেকে 72 ঘন্টায় এরকম পরিস্থিতি থাকবে। আর তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা 2018 সালে হয়েছে জানুয়ারি মাসে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা এটা 2.6 ডিগ্রি সেলসিয়াস। এবছর সে ধরনের না ওই রকম হবে না। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই শহীদ আবু সাইদ হত্যায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মামলা তদন্ত কর্মকর্তার জবানবন্দিতে। আবু সাইদকে হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য হাসিবুর রশিদের সম্পৃক্ততা রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। আন্দোলনের সময় বেরোবি ছাত্রলীগের সভাপতি পমিল বড়ুয়া আবু সাইদকে থাপ্পড় মারেন বলেও উঠে আসে তদন্তে। এমনকি তার ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দিতে চিকিৎসকদের চাপ প্রয়োগ করেন ডাক্তার সরওয়ার হোসেন। পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে উঠেছিলেন জুলাই আন্দোলনের প্রতীক।
আবু সাইদ হত্যা মামলার বিচার এখন প্রায় শেষ পর্যায়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালে। তার জবানবন্দিতে একের পর এক উঠে আসছে আবু সাইদ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য। তদন্ত কর্মকর্তা রুহুল আমিন তার জবানবন্দিতে ট্রাইব্যুনালকে জানান, আবু সাইদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ। আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থানও নিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকলেও আবু সাইদ হত্যাসহ আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে হাসিবুর রশিদ কোনো ব্যবস্থা নেননি বলে তদন্তে উঠে আসে। জবানবন্দিতে তদন্তকারী কর্মকর্তা জানান, আন্দোলনের সময় রংপুরের তৎকালীন পুলিশ কমিশনার মনিরুজ্জামান ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করেন। আন্দোলন দমনে কঠোর হতে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দেন মনিরুজ্জামান। আবু সাইদকে হত্যার আগে 11 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া আবু সাইদকে থাপ্পড় মারেন। ওই দিনই ছাত্রলীগ নেতা মাসুদ তার গলা চেপে ধরেন বলে তদন্তে উঠে আসে। শুধু তাই নয়, হত্যার পর ময়নাতদন্তের রিপোর্ট ধামাচাপা ও পাল্টে দিতে রংপুর মেডিকেলের চিকিৎসকদের চাপ প্রয়োগ করেন এই মামলার আসামি ডাক্তার সরওয়ার হোসেন। সোমবার আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ 30 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় গ্রেফতার আছেন 6 জন। আগামী বছরের 6 জানুয়ারি ফের সাক্ষ্য দিবেন তদন্তকারী কর্মকর্তা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। এই নিয়ে টানা 4 দিন ধরে তারা শাহবাগে কর্মসূচি পালন করছেন। সোমবার বেলা 2:15 থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 2টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টার পর থেকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। 2:15টার পরে তারা শাহবাগ মোড় বন্ধ করে দেন। বাংলাদেশের জনগণকে ভোগান্তি দিতে চায়। আমি আপনাদের কাছে প্রশ্ন একটা রূপরেখা দিতে হবে, একটা সময়। এই শহীদ হাদি চত্বর থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। আপনাদের সেই অধিকার নাই যেই ন্যায় বিচার করবার জন্য আপনাদেরকে এই ক্ষমতায় বসানো হয়েছিল। আমরা জানতে চাই আপনারা সেই ন্যায় বিচারের কি করেছেন। জুলাই সনদের প্রস্তাবনায় বড় রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিচ্ছে, কিন্তু সংস্কারের পথে না হাঁটলে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রিমেম্বারিং মার্চ ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, গত 16 বছর ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে তা আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি। প্রতিটি জুলুমের বিচার এই বাংলাদেশে হবে বলে জানান তিনি। বলেন, এত নির্যাতনের পরও ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির সংগ্রাম থামায়নি। কিন্তু 16 মাস পরে এসেও আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজ সঠিকভাবে করছে না, তাই এখনো ওসমান হাদি হত্যার সাথে জড়িত খুনিদের ধরতে ব্যর্থ সরকার। বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা সংস্কার চাচ্ছে না। এত রক্তের পরে যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি, আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে ভোট উৎসব মুখর করতে বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখারও নির্দেশ দেন। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনকালে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না, স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ারও আহ্বান জানান উপদেষ্টা। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে তা ধরাও পড়ছে। ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। এরকম একটা নির্বাচনে এই সরকারের দেওয়ার ইচ্ছা এবং এটা তারা বাস্তবায়ন করবে। আগামী নির্বাচনে ৩৫,০০০ বিজিবি সদস্য মাঠে থাকবে। সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। এছাড়া বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন হচ্ছে, আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটিটি হয়েছিল যেটার প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠন এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই গুরু দায়িত্বটা তিনি গুরু দায়িত্ব দিবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যে বডি রয়েছে সেটার অন্তর্ভুক্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা সেটার আমরা রেটিফাই করে নিব। ময়মনসিংহের গফরগাঁয়ে রাতের আধারে কে বা কারা তুলে ফেলে প্রায় ২০ ফুট রেল লাইন। ইঞ্জিন সহ লাইনচ্যুত হয় ঢাকামুখী অগ্নিবীণা এক্সপ্রেসের দুটি বগি। প্রায় ৭ ঘণ্টা বন্ধের পর বিকল্প রুটে শুরু হয় ট্রেন চলাচল। সন্ধ্যার দিকে গফরগাঁয়ের রেল লাইন মেরামতের কাজ শেষ হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এখনও ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে। এদিকে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে স্টেশন এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপির 2 গ্রুপের মধ্যে। সোমবার ভোর ৫টা ২০ দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের 2 কিলোমিটার দূরে শালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। রেলপথের এই স্থানটিতে দুপাশ ফিশ প্লেট খুলে প্রায় ২০ ফুট লাইন তুলে সরিয়ে ফেলে দুর্বৃত্তরা। এতে ইঞ্জিন সহ সামনের 2 বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। হঠাৎ করে একটা শব্দ ওইতে এসে দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে পড়ে গেছে। এলাকাবাসীরা সবাই আপনার মানুষ যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। খবর পেয়ে সকাল 11টার দিকে ঢাকা ও ময়মনসিংহ লোকোশেড থেকে 2টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পুরো বিষয়টিকে নাশকতা ধরে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
4:45টার দিকে উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন রিলিফ টেন সহ আমরা আবার ঢাকা থেকে ব্যাক করব। এখানে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়েছে। এটা উদ্ধার কাজ শেষ হওয়ার পরে তদন্ত কমিটি তাদের কার্যক্রম গ্রহণ শুরু করবে। বিএনপির মনোনয়ন নিয়ে গত 2 দিন ধরে চলমান ঘটনার জেরে এটি ঘটতে পারে বলে ধারণা কোনো স্থানীয়ের। এদিন গফরগাঁও স্টেশন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামানের সমর্থকদের সাথে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটে ককটেল বিস্ফোরণ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কেরানীগঞ্জের জিঞ্জিরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সিটিজেন্স ব্যাংক পিএলসির শাখা। রবিবার ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সর্বাধুনিক উন্নতমানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। প্রযুক্তিগত আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুল লতিফ সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার প্রতিবাদ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা স্থানীয় বিজেপি অফিসে হামলা ও ভাঙচুর করে। বিকালে ভোলার নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, গত 24 ডিসেম্বর সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিফাতকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিকালে প্রতিবাদ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে বিজেপি অফিসের সামনে পৌঁছলে মিছিলটি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এই ঘটনায় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে বিজেপি অফিসে হামলা করেন। ভাঙচুর করা হয় অফিসের মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নামিয়েছি। সেই মিছিলের উপরে জাতীয় পার্টির অফিস থেকে আমাদের উপর বোমা হামলা করা হয় এবং কি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে গুলিবর্ষণ করা হয়। সন্ত্রাসী অলওয়েজ তারা এর আগে কয়েকবার হামলা করছে, এখনো এই হামলার একই হামলা করছে। এখনো পুলিশ সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করছে এখানে, যার কারণে এখনো মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিজেপির পার্টি অফিসে এখন তালা দেওয়া আছে, তাদের ভিতরে কোনো ভাঙচুর হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। আর এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।